রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প বিতান শিকদারের লেখা রাস। আমরা এই গল্পটি নিয়েছি আনন্দ পাবলিশার্স দ্বারা প্রকাশিত 12টি প্রেমের গল্প এই বইটি থেকে। মুখ্য চরিত্রে সেই ছেলেটি ও সেই মেয়েটি। শুরু হচ্ছে রাস। কাজটা কি ঠিক করলেন? জানি, কিন্তু কি করতাম বলুন, ছেড়ে দিচ্ছিল। বিপজ্জনক ভাবে উঠলেন। পরের গাড়ি 15 মিনিট পরেই ছিল। তাও জানি, আসলে এটা এত ফাঁকা দেখলাম। অফিস টাইমে ওদিককার লোকাল মোড়ের ওপর ফাঁকাই থাকে, একটু সামলে চলবেন তো। তার উপর আপনি এমন শাড়ি পরে একটু এদিক ওদিক হয়ে গেলেই। আচ্ছা, আর এমন করব না। হাসছেন? ভাবছেন অচেনা পেয়ে জ্ঞান দিচ্ছি, এই তো? না না, তা কেন, ঠিকই তো বলছেন। আসলে তাড়াহুড়ো করতে গিয়ে না অনেক সময় দেখবেন আমরা কিছু জানা জিনিস ভুল করে বসি, রিফ্লেক্সটাই গন্ডগোল পাকায়। যাকে একটু গুছিয়ে বসুন। এখানে বসবেন? মানে আপনার জায়গায়? হ্যাঁ, জানলার পাশে। আপনি? আমি আপনার জায়গায় সরে আসছি, আপনি আসুন, একটু হাওয়া টাওয়া খান। থ্যাঙ্কস। আপনি কিন্তু ওয়ারিড হয়ে উঠেছেন। ওয়ারিড? না, আসলে আপনাকে অমনভাবে উঠতে দেখে খুব ভয় পেয়ে গেছি। বিশেষ কাজে যাচ্ছেন নিশ্চয়ই, দেরি হলে মুশকিল, অতএব ছোট। হাসছেন যে? না, কিছু না, কিন্তু বিশেষ কাজ জানলেন কি করে? এমন একটা এথনিক শাড়ি পরে জেনারেলি লোকে ঠিক লোকাল চেপে দৈনন্দিন কাজে যায় না, তাই আন্দাজ করলুম। যা হোক। শাড়ি দেখে? না না, আরও আছে। যেমন ধরুন, আপনার কানের দুল, গলার হারের লকেটটা বা নেইল পলিশের রংটাও কি শাড়ির সঙ্গে ভীষণভাবে ম্যাচ করছে না? গলার হার? না, ওটি আপনি রেগুলার পরেন না। পরলে লকেটটা অমন সুচিন্তিতভাবে আঁচলের বাইরে রাখতেন না। আপনি যে সেজেছেন এটা কিন্তু বোঝা যাচ্ছে। বাপরে বাপ, আপনি তো। আরে, চা উঠেছে। কোথায়? ওই তো, এই চা খাবেন? দাঁড়ান, আমি দিচ্ছি। না না, তা কেন? আপনি আমায় জানলার ধার অফার করলেন, আমি না হয় আপনাকে চা অফার করি। এটা বেশ বলেছেন, তাই হোক। আপনি বোধহয় লোকাল ট্রেনে খুব একটা চড়েন না। কি করে বুঝলেন? দুটো জিনিস দেখে। যেমন? যেমন একটু আগে জিজ্ঞেস করলেন জল খাবার ওঠে কিনা। তো তো তাতে এটাই বোঝা গেল যে আপনি লোকাল ট্রেনে ট্রাভেল করে অভ্যস্ত নন। কি করে? বহু লোকাল ট্রেনেই তো সকালে প্যাকেট করা জল খাবার ওঠে। সেক্ষেত্রে এটা শুনে কি করে কনক্লুড করলেন যে লোকালে চড়ি না? খুব সোজা। যদি এই ট্রেনের জলখাবার নিয়ে প্রশ্ন থাকতো তাহলে আপনার জিজ্ঞেস করা উচিত ছিল এখানে বা এই রুটে জলখাবার ওঠে কিনা। কিন্তু আপনি একটা জেনারিক প্রশ্ন করলেন, বললেন জলখাবার ওঠে না। অতএব। আর দ্বিতীয় কারণটা? যখন আমাদের সিটে, মানে আমার পাশে আরো দুজন এসে বসলো, আপনি বেশ অবাকই হলেন দেখলাম। কিছু বলতে গিয়েও বললেন না। এখানে 3 জনের সিটে 4 জন বসাই নিয়ম। এটা মোটামুটি সব ট্রেনেই হয়। যে বেশ কয়েকবার চড়েছে তার এটাতে অবাক হওয়ার কোনো কারণই থাকতে পারে না। আপনি কি গোয়েন্দা টোয়েন্দা কিছু? আমি সামান্য এক স্কুল মাস্টার। ও, হতাশ হলেন? তা একটু হলাম বটে। কেন বলুন তো? না মানে, যার এমন পর্যবেক্ষণ সে বোধহয় সামান্য স্কুল মাস্টার হওয়া ছাড়াও অন্য অনেক কিছু হতে পারতো, তাই না? ওখানেই তো গোল। কেন? আপনার কি টিচার হবার ইচ্ছে ছিল? না না, আমার একটি সাধারণ চাকরি করার ইচ্ছে ছিল, তাই। বুঝলাম। আপনি কোথায় পড়ান? আই মিন, এখন কি স্কুলেই যাচ্ছেন? আরে না, আমি যাচ্ছি আমার এক বন্ধুর বাড়ি, একেবারে লাস্ট স্টপ। কিন্তু ব্যাপারটা পরিষ্কার হলো না। কোনটা? ওই যে বললেন ওইখানেই তো গোল। ও, কিরকম গোল শুনবেন? বলুন না, অবশ্যই আপনার যদি কোনো অসুবিধে না থাকে। না, অসুবিধে আর কি। আসলে কি জানেন, আমি দক্ষিণ কলকাতার একটা বেশ ধনী পরিবারের একমাত্র সন্তান। বেশ। আমার বাবা কলকাতা শহরের একজন নামকরা ডাক্তার,
মা বড় সরকারি চাকরি, আইএএস। তো এই ব্যাকগ্রাউন্ডটাই প্রধানত আমার অতি সাধারণ হওয়ার কারণ, বুঝলেন না? না ঠিক, আসলে আপনি যা বললেন তাতে করে তো এটাই মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটাও অসাধারণ, তো সেখানে আপনি অতি সাধারণ। এই একেবারে ঠিক ধরেছেন। বলি আপনাকে, ছোটবেলা থেকে শুনে আসছি আমায় নাকি বড় হতে হবে। না না, এটা ভাববেন না যে আমার পেছনে সারাক্ষণ ধরে মা বাবা পড়েছিলেন বড় করে তোলার জন্য। উল্টে তাদের এ বিষয়ে শাসনটা একটু কমই ছিল। অর্থাৎ তারা যেন ধরেই নিয়েছিলেন যে তাদের সন্তান একেবারে এক কথায় ফাটিয়ে দেবে। বাবা মার আশা হিসেবে এটাকে কি বেশি বলবেন? পরে আসছে সে কথায়। আগে বলি, এই যে ব্যাকগ্রাউন্ডের কথাটা বললাম, এটা যে আমার উপরেও কোনো প্রভাব ফেলেনি তা কিন্তু নয়। আমি স্কুল লাইফে রীতিমতো ভালো ছাত্র ছিলাম। মাধ্যমিকে 85%-এরও ওপর নাম্বার ছিল আমার। তারপরই গোলটা বাঁধলো। যেমন মাধ্যমিকটা শেষ হওয়ার পর থেকেই বাবা মা আমায় নিয়ে ব্যস্ত হয়ে উঠলেন, যেমন অধিকাংশ ক্ষেত্রেই হয় আর কি। হায়ার স্টাডি কি করব, ডাক্তার হলে কোথা থেকে হব, মুক্তার হলে কিভাবে হব, অন্য কিছু পড়তে হলে 2 বছর পর বিদেশের কোন ইউনিভার্সিটিতে পড়তে যাব, নতুন কোন কোন ক্যারিয়ার অপশন এখন ভালো, ইত্যাদি ইত্যাদি। তো তখনই জানি না কেমন করে কোনো এক সকালে ঘুম থেকে উঠে আমি হঠাৎই আমার সামনে দেখা মানুষগুলোকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়ার পরিচিত, প্রত্যেককে যেন নতুন করে চিনতে পারলাম। আমি দেখলাম সবাই উচ্চাশার মোহে পড়ে রয়েছে। সবাই উন্নতি চায়, সবাই ওপরে উঠতে চায়, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কেউই জানে না এই সিঁড়ির শেষ কোথায়। এই ধাপ পার হয়ে গেল তো পরের ধাপ, সেটা পার হয়ে গেল তো পরের ধাপ, সেটাও পার হলো তো। স্ট্রেঞ্জ নয় কি? একটু ভেবে দেখবেন, পরের পর আশ মিটিয়ে মানুষ এগিয়ে চলেছে বা ওপরে উঠে চলেছে, কিন্তু তৃপ্ত হচ্ছে না। যেমন ধরুন, আপনি একজন ব্যবসায়ী। আমি মানে না, ধরতে বলেছি। ও আচ্ছা, হ্যাঁ, আপনি একজন ব্যবসায়ী। ওকে। আপনি কাজ শুরু করলেন, মুনাফা এলো, আপনি মুনাফার বেশ কিছু টাকা দিয়ে ব্যবসা আরো বাড়ালেন, তারপর আরো লাভ করলেন। আপনি এবার কিছু শাখা খুললেন, সেখানে ধরা যাক আরো প্রোডাকশন চালু হলো, তাতে করে লাভ আরো বাড়লো। তারপর সেই লাভের টাকা দিয়ে ব্যবসা আরো বাড়ালেন। বুঝেছি। কিন্তু আমার বক্তব্য, এই যে ক্রমাগত এগিয়ে চলা বা বাড়িয়ে চলা, এর শেষ কোথায়? এই এগিয়ে চলাতেও আপত্তি নেই, কিন্তু কত দূর এগোবার পর আমি ভাববো যে আমি পূর্ণ, তৃপ্ত, আমার আর কোনো চাহিদা নেই। কিন্তু এতে অসুবিধাটা কোথায়? আমি এমন বহু ব্যবসায়ীকে চিনি যারা নির্দিষ্ট সময়ে কিছু নির্দিষ্ট জায়গার সঙ্গেই যুক্ত। এমন নয় যে তারা সবকিছু ছেড়ে ছুড়ে সারাক্ষণ নিজের পসার বা রোজগার বাড়িয়ে চলেছেন। আপনি এমন যে ব্যবসায়ীকেই চেনেন না কেন, তাদের যে কোনো একজনকে বলুন তো যে সে ক্ষমতা ও সুযোগ থাকা সত্ত্বেও অনেক হয়েছে আর না বলে পাশ কাটিয়ে যাবে কিনা। আমার প্রশ্ন, কতটা উন্নতি করলে পরে আমার মনে হবে যে আর কিছুই চাই না। আচ্ছা, তো সেই মাধ্যমিকের পর থেকেই এটা আমায় বিচ্ছিরিভাবে ভাবাতে শুরু করলো। বললে বিশ্বাস করবেন না, আমি যেন ব্রত নিয়ে নিলাম, আমি যা যা করতে পারতাম তার কিচ্ছু করব না, আমি অতি সাধারণ হয়ে বাঁচব। সে কি? ইয়েস, এবং আমি আমার উদ্দেশ্যে প্রথম কৃতকার্য হলাম উচ্চ মাধ্যমিকে। জানা প্রশ্নের উত্তর না লিখে খুব সুচিন্তিতভাবে পরীক্ষাগুলো দিয়ে আমি হিসেব মতো হায়ার সেকেন্ড ডিভিশনে পাশ করলাম। বলবো কি আপনাকে, রেজাল্ট দেখে বাড়িতে যেন বাজ পড়লো। ওদিকে স্টার পেয়ে আমার যে আনন্দ হয়েছিল, সেকেন্ড ডিভিশন পেয়ে তার চেয়ে 1000 গুণ বেশি আনন্দ হলো। হ্যাঁ, অবাক কাণ্ড। হ্যাঁ, কিন্তু মা ধরে ফেললো, জানতো আমি পড়াশোনায় মোটেই অ্যাভারেজ নই যে অমন রেজাল্ট হবে। তারপর বুঝলাম লুকিয়ে চুরিয়ে কিছু লাভ নেই। সোজা ভাষায় বলে দিলাম, আমি জীবনে উন্নতি করতে চাই না, আমি সাধারণ একটা চাকরি করব। বাবা মা দুজনেই ভাবলো মাথার ব্যামো। আমি কথাটা আরো পরিষ্কার করে বোঝালাম। বলল লোকে কি বলবে। বললাম আমি তৃপ্ত হতে চাই,
লোকের কথা ভেবে অকারণে দৌড়তে চাই না। আপনি তো মশাই সাংঘাতিক। তা জানি না, কিন্তু তখনই সে মুহূর্তে জানিয়ে দিলাম প্রাইমারি স্কুলে, তাও কোনো গ্রামের স্কুল হতে হবে। আমি ইতিহাস পড়াবো, ওটাই আমার ক্যারিয়ার। তারা কষ্ট পেলেন? প্রথমে না, বললেন বেশ তো, ইতিহাস নিয়েও তো কত কিছু করা যায় বলে লম্বা একটা ফিরিস্তি দিলেন। আমি সেই মুহূর্তে তাদের থামিয়ে বললাম আমি ডালপালা পেরিয়ে এসআই এর ডিরেক্টর হতে চাইছি না। আমি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো এক গ্রামের স্কুলে বাচ্চাদের ইতিহাস পড়াতে চাইছি। এবারে কি কষ্ট পেলেন? পেলেও আমার কিছু করার ছিল না। ততদিনে আমি ঠিক করেই নিয়েছিলাম, জীবনকে আমি আমার নাকে দড়ি পরিয়ে ঘোরাতে দেব না। আমি প্রথমেই থামবো এবং আর এগোবো না। আমি ইতিহাসের মাস্টারই হয়েছি, একবারে চাকরির পরীক্ষা ক্লিয়ার করেছি, বেছে বেছে গ্রামের দিকেই চয়েস লক করেছি। এখন সেখানেই একটা ভাড়া বাড়িতে একতলায় দুটো ঘর নিয়ে থাকি এবং শনিবার বাড়ি ফিরে আবার সোমবার রওনা দিই। কিছু বলবেন না? আসলে কি জানেন, এই বেশি এবং আরো এই দুটো শব্দ নিয়ে আমার যথেষ্ট আপত্তি আছে। আমি কিছুতে শান্তি পেতে চাই এবং সেই কারণেই বলতে পারেন আজ বাড়ি থেকে পালিয়েছি। এরে বলে ফেললাম নাকি? কি বলছেন? ও ধরবেন না। আপনি পালিয়েছেন কেন? বাড়িতে অশান্তি? না না, ও কথা না হয় থাক। বাড়িতে বুঝি ফের আপত্তি? না না, আমার 4 বছর চাকরি হয়ে গেছে, সব কিছু না। তবে বলবো? নিশ্চয়ই। আমার বিয়ে ঠিক করার চেষ্টা চলছে। বাহ, এ তো মোটেও ভালো কথা নয়। কেন? একটু তলিয়ে ভাবুন। ভাবলেন? বুঝলেন কিছু? না। যা, আপনি বলুন। একটু ঠান্ডা মাথায় ভাবুন। যাকে আমার সঙ্গে ভেরানোর কথাবার্তা চলছে তার কি কোনো উচ্চাসা থাকতে নেই? তার তো একটা চাহিদা থাকতেই পারে। তো আরে কিন্তু আমার জীবন তো ওই স্কুল মাস্টারে এসেই শেষ হয়ে গেছে। গেছে মানে আমি করে দিয়েছি। আমি তো শহরে চাকরি নিতেও নারাজ। বিন্দুমাত্র উন্নতি দেখলেই আমি পালাই। তাহলে এহেন পরিস্থিতিতে তাকে আমার সঙ্গে ভিড়িয়ে আমি কি আখের তারই ক্ষতি করব না? কিন্তু এমনও তো হতে পারে যে আপনি যেমন সে সেটাকেই মেনে নিয়ে। কেন কেন সে হঠাৎ করে আমায় মানতে যাবে কেন? না না, মেনে মানে ধরুন যদি আপনার এই সহজ ব্যাপারটাই তার ভালো লেগে যায়। ওগুলো উপন্যাসে হয়, হ্যাঁ, আর বাস্তবে হলেও এক্ষেত্রে হওয়ার কোনো সম্ভাবনা নেই। ও আশা করাও ভুল। কেন? মেয়েটি একজন ডাক্তার। ও তো একজন ব্রিলিয়ান্ট ডাক্তার আমার মতো এক অদ্ভুত ছেলেকে বিয়ে করে নিজের জীবনের উচ্চাসা তথা চাহিদাগুলোর বিসর্জন দেবে কেন বলুন তো? চুপ করে গেলেন তো? না, ভাবছি। আমার বাবার ছাত্রী, শুনেছি বেশ কয়েকবার নাকি আমাদের বাড়িতেও এসেছে। এখন ব্যাপার হচ্ছে বিভিন্ন কাজে বাবার নানান ছাত্রছাত্রী মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আসে। আমার সঙ্গে তাদের আলাপ আলোচনা দেখা সাক্ষাতেরও দরকার নেই, হয়ও না। এখন তাদের মধ্যে যে কে সে ওটি আমি ঠিক জানি না। তবে বাবার কাছে শুনেছি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, স্বভাব চরিত্র নাকি বেশ ভালো। তা আপনি না করলেই পারতেন, পালাতে গেলেন কেন? না, আসলে না বলে চলে আসাটা যদি পালানো হয় তবেই পালিয়েছি। যদিও গতকাল রাতেই খাবার টেবিলে আমি জানিয়ে দিয়েছিলাম যে আজ সকালে গোবিন্দর বাড়ি যাব। গোবিন্দ? আমার বন্ধু, যার বাড়িতে যাচ্ছি, আমার গুরু। গুরু? হ্যাঁ, কারণ গোবিন্দই এমন একজন লোক যাকে দেখে। দাঁড়ান দাঁড়ান, ওর কথায় পরে আসছি। আগে বলুন সকালে উঠে পালালেন কেন? আরে মেয়েটি আজ আনুষ্ঠানিকভাবে আমার সঙ্গে দেখা করতে আমাদের বাড়িতে আসছে। বাড়ির লোককে আগেও বলেছিলাম যে এসব ব্যাপারে ঢুকো না, আর ঢুকলো তো ঢুকলো, ডাক্তার চুটিয়ে বসে রইল। বাবার স্নেহের পাত্রী আমার এহেন পাগলামি জেনেও সে নাকি আড়ালে আবডালে আমায় লক্ষ্য করে পছন্দ করে ফেলেছে। এমনকি এটাও শুনতে পেলাম যে মেয়েটাই নাকি বাবাকে আমায় বিয়ে করার প্রস্তাব দিয়েছে। নিজেদের মধ্যেই মায়েরই কথা হয়ে গেল। আসলে কি জানেন, বাপ মায়ের একটা টিপিক্যাল ধারণা থাকে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আমি শালা বুঝিয়েই উঠতে পারছি না বেঠিক এমন কিছুই তো নেই যেটা বিয়ে করে ঠিক করতে হবে। আচ্ছা, এমন নয় তো যে আপনি বিয়েই করতে চান না? তা কেন?
অবশ্যই বিয়ে করব, 100 বার করব। না না, 100 বারের দরকার নেই, একবার হলেই। মানে ওই আর কি। সেক্ষেত্রে মেয়েটির যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনি কেন বাধা দিচ্ছেন? আপনি কি মেয়েটিকে বিয়ের পর আর ডাক্তারি করতে দিতে চান না? ওমা, তা কেন? সে যা খুশি করুক, যতবারে উন্নতি করুক, আমার তাতে কি? যারা জীবন যুদ্ধে জিততে জিততে এগিয়ে চলেছেন তাদের বিরুদ্ধে কিন্তু আমার কোনো জেহাদ নেই। কিন্তু এটাও তো ভেবে দেখতে হবে যে একটা কনজুগাল ব্যাপার শুরু হলে পরে সেও তো চাইতে পারে যে আমিও জীবনে কিঞ্চিত উন্নতির চেষ্টা করি। সেক্ষেত্রে প্রথমত সেটি আমি করব না, এবং দ্বিতীয়ত এটি মেনে বেশি দিন তার পক্ষে ভালো থাকা সম্ভব নয়। ইনফ্যাক্ট আমার মনে হয় মেয়েটিকে আমার মাথার এই ছিটের ব্যাপারে সেভাবে বলাই হয়নি। যদিও কাল রাত্রে মা বলছিল বাবা নাকি তাকে সব কথাই খুলে বলেছে। তাহলে অসুবিধেটা কোথায়? আরে আপনি বুঝতে পারছেন না। যেমন ধরুন, আপনি একজন সুন্দরী, উচ্চশিক্ষিতা এবং উচ্চবিত্ত পরিবারের মেয়ে। এক মিনিট, কি করে জানলেন? সুন্দরী, উচ্চশিক্ষিতা দেখে আর খানিকটা কথা বলে অনুমান করলাম। আর আপনি যে উচ্চবিত্ত পরিবারের তার প্রমাণ আপনার ডান পায়ের গোড়ালিতে লাগানো ব্যান্ডেডটা। অবাক হলেন নাকি? ব্যান্ডেড দেখে আমি উচ্চবিত্ত বুঝে ফেললেন? দেখুন, কিছুদিন আগেই কাগজে এই চটির ছবিটা বড় করে তলায় তার কোড নাম্বার এবং দাম লিখে এক পাতা জুড়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। চটির কন্ডিশন দেখেই বোঝা যাচ্ছে ওই বিজ্ঞাপনের পরপরই ওটি আপনি কিনেছেন এবং নতুন চটিতে ফোসকা পড়ে এখন ব্যান্ডেড লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এবার তাহলে আপনি বলুন যে মাসের শেষে এমন 4,365 টাকার স্যান্ডেল শুধুমাত্র বিজ্ঞাপন দেখেই কিনে নিতে পারে, তাকে কি উচ্চবিত্ত ভাবতে কোথাও আটকাচ্ছে? বাই জোভ! যাকগে, এবার এটা ভাবুন, এই আপনার মতন একজনকে যদি আমার মতো উচ্চাসাহীন একটা লোকের সঙ্গে সামাজিকভাবে বেঁধে ফেলবার চেষ্টা করা হয়, সেটা কি আখেরে অশান্তি বাড়িয়ে তুলবে না? মেয়েটির বাবা শুনেছি লয়ার, বনেদি বংশ, সেখানে আমার মতো একজন। বুঝলাম। তাহলে আপনি যদি বিয়ে করেন, কাকে করবেন? মেয়ে দেখেছেন? না না, কি যে বলেন। তবে কাউকে নিশ্চয়ই পাবো যার মধ্যে আমার মতোই অল্পে তৃপ্ত হওয়ার ক্ষমতা থাকবে, তাকেই। এবং আপনি নিশ্চিত যে ডাক্তার মেয়েটির পক্ষে সেটি সম্ভব নয়? কোথায় এলো বলুন তো? ওই দেখুন, আপনি কোথায় নামবেন সেটাই জিজ্ঞেস করতে ভুলে গেছি। আমার লাস্ট স্টপ। যাকে, তাহলে এখনো কিছুক্ষণ বসতে হবে। ও আচ্ছা, বলবেন কিন্তু। কোনো চিন্তা নেই, আমিও লাস্ট স্টপেই নামবো। সেখানে নেমেই আপনার বন্ধুর বাড়ি? না, অটো করে একটু এগোতে হয়, তারপর সেখান থেকে ভ্যানে করে আরো কিছু দূর। গোবিন্দ? ইয়েস, আমার বন্ধু, আমার আদর্শ। স্কুল ফ্রেন্ড? না না, কলেজে আলাপ হয়েছিল। অদ্ভুত মানুষ জানেন, পাশ পড়তো, সেকেন্ড টার্মের রেজাল্ট খারাপ হলো। গোবিন্দর মুখে হাসি। কিরে গোবিন্দ, 37 পেয়েছিস? হ্যাঁ ভাই, আমার ক্ষমতায় যতটুকু কুলোয় ততটুকুই পেয়েছি, বড় আনন্দ হচ্ছে, চল ক্যান্টিনে যাই। গোবিন্দই আমায় একবার বলেছিল, অত পারফেকশনের পেছনে ছোটার কি আছে, যেটা আছে সেটা নিয়ে তৃপ্ত না হয় শালা, যেটা নেই সেটা নিয়ে চাপ খেয়ে বসে আছিস। আমায় আনন্দ করতে গোবিন্দই শিখিয়েছিল। হাসছেন, ভাবছেন কি না কি বলছি, তাই তো? না না এমা, তা কেন? একসময় ভালো ছবি আঁকতে পারতাম, ব্যাস যেই না পাড়ার কম্পিটিশনে পরপর 2 বার ফার্স্ট হয়েছি, হয়ে গেল। লোকজন ধরেই নিল এ ছেলে বড় হয়ে অবন ঠাকুর হবে। বুঝতে পারছেন, শুধু ছবি আঁকলে হবে না, বড় হয়ে অবন ঠাকুর হতে হবে। যেদিন চৈতন্য হলো সেদিন থেকে ছবি আঁকা বাদ দিয়ে দিল। এখন গোবিন্দর বাড়ি যখনই যাই, ওর 4 বছরের ছেলেটাকে মূর্তি বানিয়ে দিই। তারপর সেইগুলো নিয়ে খেলা করার সময় ওর যা আনন্দ দেখতে পাই, আপনাদের ওই অবন ঠাকুর হওয়ার আনন্দ তার ধার কাছ দিয়েও যায় না। আপনার বোধহয় গ্রামীণ জীবন একটু বেশি ভালো লাগে, তাই না? টোপটা কম, কারণ অপশন কম। শহরে বড্ড ডাইভার্সন। আমার এক মামাতো দাদা আছে, কলুর বলদ, 3 বছরে পাল্টে পাল্টে 3টে গাড়ি কিনেছে। খালি বলে এটাতে এই সুবিধে আছে, এটার বডি ভালো, এটার অমুক ভালো, স্বাদ মোটেই মিটছে না।
বুঝতে পারছেন তো, শখ করে কেনা গাড়ি, অথচ যেই না আর একটা ভালো মডেল বেরোলো এটার প্রতি ভালো লাগা চলে গেল। কোনো কিছু নিয়ে খুশি নয়। অনেকের শখও তো থাকে। না না, তা তো থাকতেই পারে, কিন্তু গত 15 বছরে একটা লোক 18টা মোবাইল ফোন কিনেছে, আরো ভালো, আরো উন্নত, এটা এই সিরিজ, এর চেয়েও ভালো ওটা, এবার এই সিরিজ। এই চিন্তা ভাবনাটাকে কি শখ মেটানো বলে? বুঝেছি। কি বুঝলেন? আপনার এখনকার টেনশন হচ্ছে এই যে ডাক্তার মেয়েটিও শহুরে, তাই বড় লোক, তার এমন ব্যামো ধরা দিলে তখন আপনি সামলাতে পারবেন না। আমার সামলানো না সামলানোই কি বা যায় আসে বলুন তো? আমি সামলাতে চাইও না। আমি সর্বান্তকরণে ভদ্রমহিলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কারণে যে তিনি সব জেনে শুনেও আমায় পছন্দ করেছেন, কিন্তু এর বেশি আমি কিছু করলে সেটাতে আখেরে তিনি নিজেই ভুগবেন। আমি নাগরিক সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে দিনের পর দিন অকারণে নিজেকে আপডেট করে যেতে পারবো না। এই যে গোবিন্দ, তা সে চেষ্টা করলে কি শহরে একটা চাকরি বাকরি কিছু জোটাতে পারতো না? করলো না, বলল না ভাই, আমার দেশের বাড়ি, আমার দোকান, আর একটু দূরে আমাদের ক্ষেত, এ ছেড়ে চাকরি করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। বাঘের বাচ্চা। আপনি ওকে খুব ভালোবাসেন, তাই না? প্রাণ দিয়ে। এই যে যাব, আতিথেয়তা দেখলে লোকের তাক লেগে যাবে। নিজে গাছে উঠে ডাব পেড়ে আনে আমার জন্য, তারপর ওর বউ সুলেখা, সে যে কত রকমের পদ রান্না হচ্ছে তার ইয়ত্তা নেই। শুনে ভালো লাগলো। কি গাছের ডাব না রান্নার পদ? হাসছেন কেন? কোনটা ভালো লাগলো? না মানে ভাবছিলাম কি, এই যে বন্ধুর প্রতি আপনার ভালোবাসা, এই যে টান, এটা শুনে ভালো লাগলো। মেয়েটির কপাল খারাপ। মেয়েটি? কোন মেয়েটি? আরে আপনার ওই ডাক্তার মেয়েটি। কপাল খারাপ বলছেন কেন? এই ভালোবাসার কিছুটা হয়তো সেও আশা করেছিল। আপনি তো বললেন তার নাকি আপনাকে ভালো লাগে। তো দাঁড়ান দাঁড়ান, আপনি কি এটা কনক্লুড করলেন যে আমার তাকে ভালো লাগে না বা আমি তাকে ভালোবাসি না? আবার কি কথা? আপনি তো এতক্ষণ ধরে। দেখুন দেখি, আমি দেখছি এতক্ষণ আপনাকে কিছু বোঝাতেই পারিনি। আরে আমার রীতিমতো তাকে ভালো লাগে, এমনকি আমি যে তাকে বেশ কিছুটা ভালোবেসে ফেলেছি এটা স্বীকার করাতেও কোনো বাধা নেই। আবার ঘাঁটছেন? না, একদম সোজা হিসেব। যে আমার এত কিছু জেনেও আমায় বিয়ে করতে রাজি হয়েছে তার প্রতি একটা টান থাকা তো স্বাভাবিক। কোনো স্বার্থ ছাড়াই যে আমায় বিয়ে করতে চায় তাকে ভালোবাসবো না? কেমন করে? আপনি তো তাকে দেখেনইনি। তাতে কি? তাতে তার প্রতি আমার শ্রদ্ধা বা ভালোবাসা আটকায় বুঝি? তাহলে কেন? এই ভালোবেসে ফেলেছি বলেই তো আজ পালিয়েছি। ভালোবাসি বলেই তো এটা চাই না যে আমায় বিয়ে করার পর সে কোনো রকম কমপ্লেক্সে ভোগুক। তার কি ছেলের অভাব হবে? আমার চেয়েও ঢের। আপনি শিওর? হ্যাঁ, কি বিষয়? এই যে আপনি ওই ডাক্তার মেয়েটিকে ভালোবাসেন সে বিষয়? 100%। আপনাকে এই কথাগুলো বলবার ছিল, বলে দিলাম। আমাকে? হ্যাঁ, আপনাকেই তো। আমি ঠিক পর্যবেক্ষণে যে এটাও আন্দাজ হচ্ছে যে আপনি অবাক হলেন। না না, আপনাকে আমি আমাদের বাড়িতে দেখিনি কখনো। আই মিন, দেখে থাকলেও খেয়াল করিনি, তাই চিনে ফেলেছি বলবো না। হ্যাঁ, তাহলে ডিডাকশন। পেছনের অতগুলো কামরা বাদ দিয়ে বেছে বেছে 5 নম্বরটাতেই উঠলেন। ও পাশে অতগুলো সিট ফাঁকা থাকলেও শটান এসে আমার পাশে বসে পড়লেন। তারপর ধরুন আমাদের এই এতক্ষণের কথোপকথন এবং আপনার এটা এতটা মন দিয়ে শোনা একটু আরোপিত মনে হচ্ছে না? আমার মতো আপনার গন্তব্য লাস্ট স্টপ। আচ্ছা, এটা আন্দাজ করা কি খুব শক্ত যে কাল রাতেই বাবা আপনাকে ফোন করে জানিয়ে দিয়েছে যে আজ আমি গোবিন্দর বাড়ি যাব, এবং সেটা জানার পর আপনি এটাই ঠিক করেছেন যে এক অপরিচিতা হয়ে ট্রেনেই আমার সঙ্গে আলাপ করবেন? কি বলেন? আপনি যে আমার বাবার ছাত্রী সেটার সম্পর্কে যদি নিশ্চিত না হতাম তাহলে কি এতগুলো কথা বলতাম আপনাকে? প্রথম আলাপে কেউ এমনভাবে ঝাঁপি খুলে বসে? তার উপর ধরুন কথাবার্তাটাও মোটের ওপর একতরফাই হলো। আপনি নিজের ব্যাপারে কিচ্ছুটি বললেন না। তা থেকে কি এটাও আন্দাজ করা যায় না যে আপনি আমার কথা শুনবার জন্যই এভাবে দেখা করলেন?
আমি যে এ বিয়েতে ইচ্ছুক নই সেটা নিশ্চয়ই বাবা আপনাকে আগেই বলেছিল। আপনি আমার অসুবিধাটা ঠিক কি এবং কোথায় সেটা সোজাসুজি আমার কাছ থেকেই জানতে চাইলেন, নয় কি? ভুল বললাম? কই বলুন কিছু। আপনি বললেন আপনার বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আচ্ছা, এটা হতে পারে না যে আমিও আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি? হতেই পারে। আপনি বললেন জীবনটাকে নিজের শর্তে বাঁচতে চান। ইনফ্যাক্ট এখন পর্যন্ত সেভাবেই বেঁচে এসেছেন। এটা হতে পারে না যে আমিও সেটাই চাই? হতেই পারে, কিন্তু এক্ষেত্রে আপনি দাঁড়ান দাঁড়ান, আমি আগে বলিনি। বলুন। মুশকিলটা কি জানেন? সবারই কিছু না কিছু ইচ্ছে থাকে, কিন্তু সব সময় সবার সব ইচ্ছে মেটে না। জীবনকে এখনো পর্যন্ত আপনি যেভাবে কাবু করে রাখতে পেরেছেন অনেকেই পারে না, যেমন আমি পারিনি। আপনি? হ্যাঁ, আমারও ইচ্ছে ছিল ধুমধাম করে বাড়ি থেকে আমার বিয়ে দেবে। এটা ঠিক যে আমি সুশ্রী, উচ্চশিক্ষিতা এবং উচ্চবিত্ত পরিবারের মেয়ে, কিন্তু আমি যাকে পছন্দ করেছি সে... আমি ঠিক বুঝলাম না। জলখাবার তো অনেক উঠলো, কিন্তু চা ছাড়া আমি কি কিছু খেলাম? না, মানে বিয়ের দিন বিয়ে না হওয়া পর্যন্ত কিছু খেতে নেই। মানে? মানে আপনি পালাচ্ছেন বিয়ে ভাঙতে আর আমি পালাচ্ছি বিয়ে করতে। আমি ঠিক... লাস্ট স্টপে আমারও এক বন্ধু দাঁড়িয়ে থাকবে যার সঙ্গে আজ আমার বিয়ে। হয়তো এটা অন্যভাবেও হতে পারত, কিন্তু আমি আপনার মতো জীবনের রাশ ধরে রাখতে পারিনি। আমি মানে নো নিড টু বি সরি। যেমন আপনার মনে হচ্ছে যে একটি ডাক্তার মেয়ে কি করে এক অতি সাধারণ গ্রামের স্কুল মাস্টারকে বিয়ে করবে, ঠিক তেমনি আমার বাড়ির লোকেরও মনে হয়েছে যে আমার মতো একজন মাল্টি ন্যাশনাল কোম্পানির HR কি করে একটা সাদা মাটা কম্পিউটার মেকানিককে বিয়ে করতে পারে। ও, আপনি তাহলে... আপনার পর্যবেক্ষণী ক্ষমতার উপর সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি। সুশ্রী, উচ্চশিক্ষিতা এবং উচ্চবিত্ত পরিবারের মেয়ে এই পৃথিবীতে অনেক আছে, যারা জীবনে সবসময় তৃপ্তি পায় না। আচ্ছা, নমস্কার। শুনছিলেন বিতান শিকদারের লেখা গল্প রাস। আমরা এই গল্পটি নিয়েছি আনন্দ পাবলিশার্স দ্বারা প্রকাশিত 12টি প্রেমের গল্প এই বইটি থেকে। সেই ছেলেটির ভূমিকায় অরিত্র, সেই মেয়েটির ভূমিকায় নীলাঞ্জনা, আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সূত্রধার আমি সৌভিক এবং সমগ্র পরিচালনায় অভিষেক। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন রাস। আনন্দ পাবলিশার্সকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী রবিবার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।